মুভি শুরু হয় একটি ডাইনারে, যেখানে জোসেফ নামের এক ব্যক্তি তার বোন সিডনির অপেক্ষা করছিল। আসলে এই দুজন মিলে $7 মিলিয়ন লুট করেছে, যদিও এটি দেখানো হয়নি যে তারা ব্যাংক ডাকাতি করেছে নাকি অন্য কিছু। তবে এখন তাদের লুকিয়ে থাকতে হবে। সিডনি এই কাজ করেছিল কারণ তার প্রচুর ঋণ ছিল। সে তার মেয়ে স্টেফানিকে একটি ভালো জীবন দিতে চেয়েছিল। জোসেফের কাছে একটি প্ল্যান ছিল। সে এক মহিলার সঙ্গে দেখা করেছিল যার কাছে গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। তারা কিছুদিনের জন্য সেখানে লুকিয়ে থাকতে পারত। একবার পরিস্থিতি শান্ত হলে তারা লুট করা অর্থ ব্যবহার করে নিজেদের জীবন নতুনভাবে শুরু করতে পারত। ডাইনারে তারা একটি পরিকল্পনা করছিল। ঠিক তখনই পুলিশের সাইরেন বেজে উঠল। তারা তাড়াতাড়ি ডাইনার ছেড়ে পাশের জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে তারা নিজেদের পোশাক বদলায় এবং একটি পুকুরে পুরনো জিনিস ফেলে দেয়। এরপর তারা পরিত্যক্ত বাড়ির দিকে রওনা দেয়। সিডনি তার ভাই জোসেফের ওপর পুরোপুরি ভরসা করত। শীঘ্রই তারা একটি বিশাল ভুট্টা খেতে পৌঁছায়। হঠাৎ তারাগুলির শব্দ শুনতে পায়। যখন তারা বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন দেখে তিনজন ছেলে সেখানে বন্দুক চালিয়ে খেলাধুলা করছে। সিডনি বাইরে গিয়ে তাদের সরে যেতে বলে, কিন্তু ছেলেরা তাকে গুরুত্ব দেয়নি। ঠিক তখনই জোসেফ অন্য দিক থেকে এসে গুলি চালায়। ছেলেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিডনি ও জোসেফ দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়িটি খুব পুরনো এবং ধুলো ময়লা জমে থাকা ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অনেক বছর ধরে এখানে কেউ থাকেনি। আসবাবপত্র এলোমেলোভাবে পড়েছিল। একটি বিষয় মনে রাখার মতো ছিল, যে ব্যক্তি জোসেফকে এই বাড়ি দিয়েছিল সে এর রহস্যও জানিয়েছিল। রহস্যটি ছিল এই বাড়ির বিশেষ ক্ষমতা আছে। এটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কাজ করে। এটি মানুষকে অন্য ইউনিভার্সে টেলিপোর্ট করতে পারে। জোসেফ মনে করল, যদি আমরা কিছুদিন এখানে লুকিয়ে থাকি তবে আমাদের অপরাধের কোনো প্রমাণই আর থাকবে না। জোসেফকে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল। বাড়ির ভেতর দুটি পুরনো ঘড়ি ছিল, যেগুলো নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেট করতে হতো। ঠিক তখনই পুলিশের সাইরেন বেজে উঠল। সিডনি বলল, আমাদের দৌড়াতে হবে। জোসেফ তাকে থামিয়ে বলল, আমাদের বেসমেন্টে যেতে হবে। বেসমেন্টের দরজা খোলার জন্য নির্দিষ্ট সংখ্যার গাড়ির কম্বিনেশন সেট করতে হতো। তারা দ্রুত সঠিক কম্বিনেশন সেট করলো এবং দরজা খুলে বেসমেন্টে নেমে গেল। তারা অনুভব করলো পুলিশ বাড়ির ভেতর ঢুকে পড়েছে এবং তল্লাশি চালাচ্ছে। জোসেফ একটি পুরনো ডায়েরি খুলল এবং সিডনিকে বলল, তুমি টেলিফোনে একটা নির্দিষ্ট নম্বর ডায়াল করো। সিডনি ফোন তুলল এবং নম্বর ডায়াল করার পর একটি অদ্ভুত শব্দ বলল, সেট হাটো 22। সম্ভবত এটি কোনো গোপন কোড ওয়ার্ড ছিল। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। যখন তারা বেসমেন্ট থেকে বেরিয়ে এলো তখন তারা দেখল বাড়ির পুরো চেহারা বদলে গেছে। সব আসবাবপত্র ঠিকঠাকভাবে সাজানো। বাড়িটি একেবারে নতুনের মতো লাগছিল, যেন এখানে কেউ বসবাস করছে। এটি যেন ডায়েরির নির্দেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিজেকে পুনরায় সেট করে নেয়। সিডনি বিস্মিত হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য ছিল, যে ব্যক্তি তাদের বাড়িতে পাঠিয়েছিল সে নিজে কখনো এখানে আসেনি। এর মানে এই বাড়ির পেছনে আরও বড় রহস্য লুকিয়ে আছে। জোসেফ ব্যাখ্যা করল, এখন এই জায়গা আমাদের জন্য পুরোপুরি নিরাপদ, কিন্তু একটি শর্ত আছে। তাদের এখানে 14 দিন থাকতে হবে। এরপর তারা তাদের আসল টাইমলাইনে ফিরে যেতে পারবে। তিনি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, অন্তত এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। রান্নাঘর কিছুটা অগোছালো ছিল। টেবিলে পুরনো রেকর্ডস ও সিনেমার ক্যাসেট রাখা ছিল। প্রথম দিন জোসেফ ও সিডনি শুধু বিশ্রাম নেয়। পরের দিন জোসেফ বাড়ির আশেপাশে ঘুরতে বের হয়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না, কারণ এই বাড়ির একটি সীমা আছে যেটা পার হওয়া সম্ভব নয়। এটি জোসেফকে আগেই জানানো হয়েছিল। বাড়ির ভিতরে সিডনি কিছু পোশাক পায়। কিছু জিনিস আধুনিক, আবার কিছু অনেক পুরনো। কিন্তু এই বিষয়টি তখন তাদের মাথায় আসে না, কারণ তাদের আসল লক্ষ্য ছিল লুকিয়ে থাকা।
সন্ধ্যায় তারা একসাথে খাবার রান্না করে এবং তারপর লুটের টাকা গুনে হিসাব করে। তাদের প্রতিটি জিনিস লিপিবদ্ধ করতে হয়। সিডনি তার মেয়ের ছবি দেখে নিজেকে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে। এভাবেই 13 দিন কেটে যায়। এক রাতে তারা বাড়ির ভেতরে কিছু জিনিস নিয়ে আলোচনা করছিল। তারপর তারা নিজেদের অতীত জীবনের কথা বলতে শুরু করে। এটা স্পষ্ট ছিল যে তাদের অতীত খুব ভালো ছিল না। সিডনি অনুভব করছিল যে জোসেফ কখনো তার পাশে ছিল না, কখনো তাকে সহায়তা করেনি, কিন্তু এখন সে তার পাশে আছে। তারা নিজেদের মা বাবার কথা মনে করে। সিডনির মনে পড়ে যায় শৈশবে শোনা একটি গান যা তাদের মা খুব পছন্দ করতেন। শেষ পর্যন্ত 2 সপ্তাহ পূর্ণ হয়ে যায়। তারা আনন্দিত ছিল যে এবার তারা ফিরে যেতে পারবে। সিডনি তার মেয়ের কাছে ফিরে যেতে ব্যাকুল ছিল। তারা বাড়ি পরিষ্কার করতে শুরু করে এবং জোসেফ সমস্ত আবর্জনা পুড়িয়ে দেয়। তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাদের নির্দেশ অনুযায়ী সব কিছু ঠিকঠাক করলে তারা যেভাবে টাইম লাইনে এসেছিল তেমনভাবেই ফিরতে পারার কথা ছিল, কিন্তু তাদের জন্য একটা ধাক্কা অপেক্ষা করছিল। তারা দেখল বেসমেন্টের দরজা বন্ধ করা হয়েছে। তার পাশেই আরেকটি দরজার উপরে একটি বার্তা লেখা ছিল, যদি ফিরে যেতে চাও তবে পুরনো মিলের দিকে যাও। সিডনি এটা দেখে ভয় পেয়ে যায় এবং না ভেবেই সেই মিলের দিকে দৌড়ে চলে যায়। জোসেফ তার পেছন পেছন ছুটে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। যখন তারা মিলের ভেতরে ঢোকে তখন তারা অবাক হয়ে যায়। ওখানে চার্চের মতো সেটআপ ছিল, যেন এটি একসময় ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো। একটি পচা লাশ পড়েছিল যা ভয়ঙ্কর অবস্থায় ছিল। একটি কাঠের স্ট্যান্ডের পাশে কিছু লেখা ছিল, তোমরা এখন টাইম লুপে আটকে গেছো, যদি এখানে থাকতে চাও তাহলে নিচে সাইন করো। সিডনি এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে কোনোভাবেই সেই ডকুমেন্টে সাইন করতে রাজি নয়। সে না ভেবে দৌড়ে মিল থেকে বেরিয়ে যায়। যেমনটা আগেই উল্লেখ করা হয়েছিল, এই বাড়ির একটি নির্দিষ্ট সীমা রয়েছে। যখন সিডনি সেই সীমা পার করার চেষ্টা করে সে হঠাৎ বমি করতে শুরু করে এবং তারপর অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে জোসেফ ইতিমধ্যেই তাকে ঘরের ভিতর নিয়ে এসেছিল। এতে তারা বুঝতে পারে যে তারা এই জায়গা ছেড়ে আর কোথাও যেতে পারবে না। সচেতন হওয়ার পর সিডনি প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে, কারণ এক বিপদ থেকে তারা আরেক বিপদে আটকে গেছে। তবে সিডনির রাগ আরও বেড়ে যায় যখন জোসেফ তাকে জানায় যে তারা যে মৃতদেহটি দেখেছিল সেটি সেই মহিলার যিনি তাকে এই বাড়ি দিয়েছিলেন। এবার তারা দুজন নিশ্চিত হয়ে যায় যে এই জায়গা থেকে পালানোর কোনো উপায় নেই। হতাশ হয়ে জোসেফ একটি ডকুমেন্টে সাইন করে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক জায়গায় একটি আপেল অর্থাৎ সেফ দেখা যায়। জোসেফ তার পুরনো ডায়েরির সাহায্যে একটি সেফের কোড ইনপুট করে। সেফ খুলতেই তারা সেখানে একটি টেপ রেকর্ডার এবং একটি ছোট্ট চিরকুট পায়। চিরকুটে লেখা ছিল, কিছু বলো তারপর সেফ বন্ধ করো, তোমার কথা একটা সংযোগ তৈরি করবে। জোসেফ সেফের কাছে গিয়ে হ্যালো বলে, আবার সেফ বন্ধ করে দেয়। ঠিক 1 মিনিট পরে যখন তারা টেপ রেকর্ডার চালায় তারা একটি অজানা ব্যক্তির কণ্ঠস্বর শোনে, তোমাদের এখানে থাকা উচিত না। এই ভয়ানক সত্যিটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল যে এই ব্যক্তি তাদের সব কিছু জানত। তারা কত টাকা লুট করেছে, তারা পালিয়ে আসতে চায়, তারা কোথায় লুকিয়ে আছে। সিডনি ভেবেছিল হয়তো এই ব্যক্তি তাদের টাকা চায়, তাই সে টাকা ভাগ করে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এই রহস্যময় ব্যক্তি টাকার প্রতি কোনো আগ্রহ দেখায় না। জোসেফের মনে হয় হয়তো এই কণ্ঠস্বর কোনো ভবিষ্যতের মানুষ বা কোনো অল্টারনেট ইউনিভার্স থেকে আসছে। সিডনি আবার সেফ খুলে কথা বলতে চেষ্টা করে। এইবার ভয়ঙ্কর নির্দেশ আসে, যদি বেঁচে থাকতে চাও তবে তোমাকে একজনকে হত্যা করতে হবে। এই কথা শুনে দুজনে স্তম্ভিত হয়ে যায়। জোসেফ প্রশ্ন করে, কাকে?
আওয়াজটি উত্তর দেয় একজন অজানা মানুষকে, যে এখানে আসবে। তোমাদের তাকে হত্যা করতে হবে এবং সব প্রমাণ মুছে ফেলতে হবে, তাহলেই তোমরা আবার নিজেদের টাইম লাইনে ফিরতে পারবে। আমরা তোমাদের ট্র্যাক করতে পারবো, কিন্তু তাকে নয়। আমরা জানি না সে ঠিক কোন সময় থেকে এসেছে। একদিন সে অবশ্যই তোমাদের হত্যা করতে আসবে। এখন জোসেফ ও সিডনি বুঝতে পারে যে তারা আরও গভীর বিপদের মধ্যে পড়ে গেছে। তারা পরিকল্পনা করে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে। জোসেফ ও সিডনি নিজেদের বাঁচানোর জন্য চারপাশে কিছু অস্ত্র লুকিয়ে রাখে। তারা জানতো না সেই অজানা ব্যক্তি কখন এবং কোথা থেকে হামলা করতে পারে। তারা পালাক্রমে পাহারা দেওয়া শুরু করে। 1 মাস কেটে গেল, কিন্তু কেউ এলো না। এদিকে এই জায়গা ছেড়ে যাওয়ারও কোনো উপায় ছিল না। তবে একটা সুবিধা ছিল, খাবার কখনো শেষ হয়ে যেত না। যখন ফ্রিজ খালি হয়ে যেত, দরজা বন্ধ করে আবার খুললে সেটি নতুন খাবারে ভরে যেত। এটা প্রমাণ করছিল যে কেউ বা কিছু এই জায়গাকে নিয়ন্ত্রণ করছে, এবং এটি হয়তো কোনো বিশাল পরীক্ষার অংশ। একদিন সিডনি এই বাড়ির ইতিহাস জানার চেষ্টা করে। পুরনো নথি ও ছবিগুলো দেখার পর সে বুঝতে পারে যে এই বাড়ির মালিকানা কারো নয়। এখানে থাকা সব কিছু বিভিন্ন সময়ের জিনিসপত্র, যা এখানে জড়ো করা হয়েছে। 1955 সালের পর থেকে এই বাড়ির কোনো মালিক নেই। জোসেফ এখন নিশ্চিত হয়ে যায় যে তাদের ল্যাবরেটরির মতো কোনো পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। সে প্রতিদিন সেই পুরানো মিলে যায়, টেপ রেকর্ডার চালিয়ে কারো কণ্ঠ শোনার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। কয়েক মাস পর যখন সিডনি পাহারা দিচ্ছিল, হঠাৎ একজন অজানা ব্যক্তি সেখানে উপস্থিত হয়। সে দূরবীন দিয়ে সিডনিকে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই জোসেফ চিৎকার করে সিডনিকে সতর্ক করে দেয়। সিডনি দ্রুত ঘরের দিকে দৌড় দেয়, আর সেই রহস্যময় মানুষ তার লক্ষ্যভ্রষ্ট করে। এদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অজানা ব্যক্তি জোসেফকে আঘাত করে এবং তাকে মিলের ভেতরে নিয়ে যায়। অজানা ব্যক্তি একটিও কথা বলে না। সে চায় জোসেফ কথা বলুক এবং এই জায়গায় নিয়ন্ত্রকদের জানাক যে সে সেই অজানা ব্যক্তিকে মেরে ফেলেছে। যখন তারা নিশ্চিত হতে চায়, জোসেফ মিথ্যে বলে, চারপাশে ঘন কুয়াশা ছিল, আমি তার দেহ খুঁজে পাইনি। কিন্তু তারা এটা বুঝতে পারে যে সে মিথ্যে বলছে। অন্যদিকে সিডনি যখন বাড়িতে ছিল, হঠাৎ সেখানে একটি ছায়ামূর্তি হাজির হয়। সেই নিয়ন্ত্রকেরা এবার সিডনির সাথে যোগাযোগ করে। তারা বলে, আমরা জানি না সে কে, কিন্তু সে তুমি বা জোসেফ নয়। সে তোমাদের ভবিষ্যতের সংস্করণও নয়, এমনকি তোমাদের বাবা মায়েরও কেউ নয়। কিন্তু তোমাদের তাকে হত্যা করতেই হবে। অবশেষে সেই অজানা ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে। সিডনি তার সাথে লড়াই করে, এবং যখন সে তার মুখোশ খুলে ফেলে, তখন সত্যিটা প্রকাশ পায়। সেই ব্যক্তি আর কেউ নয়, সিডনির নিজস্ব মেয়ে স্টেফানি। এটা দেখে সিডনির মাথা ঘুরে যায়। ঠিক তখনই জোসেফ সেখানে এসে পৌঁছায়, কিন্তু স্টেফানি দ্রুত নিজের মুখ লুকিয়ে ফেলে। সিডনি জোসেফকে থামানোর চেষ্টা করে, কিন্তু জোসেফ গুলি চালিয়ে দেয়। আর তার নিজের মেয়েকে রক্ষা করার জন্য সিডনি সামনে ঝাঁপিয়ে পড়ে এবং সে নিজেই গুলিবিদ্ধ হয়ে পড়ে। শেষ মুহূর্তে সিডনি তার ভাইকে সব কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে আর পারল না। সে মারা গেল। তার সামনে তার নিজের মেয়ে দাঁড়িয়েছিল, একটি ভবিষ্যৎ যেটা সে কখনো কল্পনা করেনি। সুযোগ পেয়ে স্টেফানি পালিয়ে যায়। তার বোন সিডনির মৃত্যুতে জোসেফ গভীর দুঃখে ভেঙে পড়ে। সে সিডনির মৃতদেহ কবর দেয় এবং তারপর সেই অদৃশ্য নিয়ন্ত্রকদের সাথে যোগাযোগ করে। সে কাতরভাবে অনুরোধ করে যেন তাকে অতীতে ফেরত পাঠানো হয়, যাতে সে নিজের ভুল শুধরে নিতে পারে। এই শেষ সুযোগ। নিয়ন্ত্রকেরা রাজি হয়ে যায় এবং জোসেফকে সেই দিনে ফিরিয়ে দেয়, যেদিন তারা সেই বাড়িতে প্রবেশ করেছিল। অতীতে ফিরে গিয়ে জোসেফ নিজের অতীত সংস্করণকে হত্যা করে, যাতে সে তার বোনকে বাঁচাতে পারে। কিন্তু এইবারও সে ভুলবশত সিডনিকে মেরে ফেলে, এবং এই ঘটনা বারবার ঘটে, এক শেষ হওয়া না পর্যন্ত চক্রের মতো। শেষ দৃশ্যে আমরা দেখি বৃদ্ধ জোসেফ ডিনারে বসে আছে। সিডনি সেখানে আসে
কিন্তু সে তার ভাইকে চিনতে পারে না। জোসেফ বলে, আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর, কিন্তু প্রত্যেকবার আমি তোমাকে ভুল করে মেরে ফেলেছি। তারপর সে বলে, এটা কেবল একটাই পথ বাকি আছে, তুমি আমাকে মেরে ফেলো, টাকা ফেলে দাও এবং তোমার মেয়ের কাছে ফিরে যাও, কখনোই সেই বাড়িতে যেও না। জোসেফ সিডনিকে বাধ্য করে এবং সিডনি শেষমেশ তাকে গুলি করে মারে। ঠিক তখনই সাইরেন বাজে এবং সে দ্রুত পালিয়ে যায়। কিন্তু এর অর্থ হলো এই চক্র আবারও শুরু হবে। সে আবার সেই বাড়িতে যাবে, আবার সেই ঘটনাগুলো ঘটবে। এক চিরন্তর টাইম লুপ। সিডনির মেয়ে স্টেফানি সেখানে কিভাবে এলো? সম্ভবত সে তার বাবা মাকে খুঁজতে গিয়ে সেখানে পৌঁছেছিল, অথবা কোনো টাইম লাইনে জোসেফ ও সিডনি তাকে সেখানে এনেছিল। 1955 সালের পর থেকে সেখানে এই পরীক্ষা চলছে, তাই বিভিন্ন সময়ের জিনিস সেখানে পাওয়া গিয়েছিল। সম্ভবত জোসেফ ও সিডনির আগেও অনেকেই এই বাড়িতে আটক পড়েছিল। এটি একটি জটিল টাইম ট্রাভেল গল্প। সেখানে সময় এক অবিরাম চক্রের মতো ঘুরছে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।